হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। রাজের আব্বু সামনে রাজকে দেখে ঝাড়ি খাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন রাজ অবাক করে দিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে। সবকিছু রাজের আব্বুর মাথার ওপর দিয়ে যাচ্ছে, কারণ যেখানে রাজকে ছাড়াতে না যাওয়া ঝাড়ি খাওয়ার কথা সেখানে রাজ তাকে উল্টো জড়িয়ে ধরছে। তখন রাজের আব্বু অবাক হয়ে বলল, কিরে, 2 দিন জেলে থেকে পাগল হয়ে গেলি নাকি? আরে আব্বু না। তাহলে যেখানে আমাকে ঝাড়ি খাওয়ানোর কথা সেখানে জড়িয়ে ধরেছিস, কাহিনী কি বলতো? আব্বু তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সারাতে না যাওয়াতে। 2 দিন আগেই তো বললি 10 মিনিটের মধ্যে তোকে ছাড়তে, আর তোকে আমি ছাড়তে যাইনি বলে তুই আমাকে ধন্যবাদ দিছিস? বিষয়টা কিছুই বুঝলাম না। তুমি সারাতে যাওনি বলেই তো আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি, তানহাকে খুঁজে পেয়েছি, এবং গতকাল রাতে আমি আমার সকল মনের অনুভূতি প্রকাশ করতে পেরেছি। আই লাভ ইউ বাবা। তানহা আবার কি? আর কারে কি খুঁজে পেয়েছিস? সব কিছু একটু খুলে বলতো। ও তোমাকে তো বলা হয়নি, তোমাকে 2 দিন আগে থানা থেকে যে মেয়েটি ফোন করেছিল তার নাম হচ্ছে তানহা, আর তোমার বৌমা। হোয়াট? বৌমা মানে কি? বিয়ে করে ফেলেছিস? আরে আব্বু না, আমি বিয়ে করিনি। আমি মেয়েটাকে পছন্দ করে ফেলেছি, মানে ভালোবাসি। আর বিয়ে করলে ওই মেয়েটাকেই করব, তাই বললাম তোমার বৌমা। ও, ভালোভাবে বলবি তো, আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করতাম। হি হি হি। কিন্তু একটা জিনিস বুঝলাম না, তোকে পছন্দ করলো কিভাবে? তোর মতো বখাটে ছেলেকে কেউ পছন্দ করতে পারে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি এটাই বললে, বাহ ভালো। যা সত্যি তাই তো বললাম, একটা মেয়ে কেমনে তোকে পছন্দ করে? ফাজলামি করতেছো আমার সাথে। আর মেয়েটাকে আমি পছন্দ করি, মেয়েটা আমাকে না। জানতাম তোকে কেউ পছন্দ করতে পারে না। আমি এত কিছু জানি না, মেয়েটা আমার লাগবে মানে লাগবে। আজ পর্যন্ত তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। এটা কি কোনো জিনিস পাইছিস লাগবে মানে লাগবে? মেয়েটা যদি রাজি না হয় তাহলে কিভাবে এনে দিব তোকে? আমি কিছু জানি না, আমি বিয়ে করলে এই মেয়েটাকেই করব। তোমরা ওর ফ্যামিলির সাথে কথা বলো। কেমন কথা বলবো? তুই কি কোনো জব করিস যে একটা মেয়ের বাপ তোকে মেয়ে দিবে? সারাদিন তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াস আর রাতে বাড়ি ফিরিস। এটা বললে তো কোনো মেয়েই তোকে দিবে না কেউ। আমি কিছু জানি না, আমার এই মেয়েকে লাগবে মানে লাগবে। আচ্ছা, একটা কাজ কর, তুই অফিসে বস, আমি এবার রেস্ট নিই। তুই অফিসে বসলে তো আমি মেয়েটার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারি। আমি পারবো না অফিসে বসতে, আমি এমনিই ঠিক আছি, বিন্দাস। হুম, তুই এভাবে অকারের মতো চলাফেরা কর। আমি মেয়েটার বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যাই, তারপর আমাকে বাটা স্যান্ডেল দিয়ে পিটা। বিয়ে প্রপোজাল নিয়ে যাবে কি না? না, আমি পারবো না। আগেই তুই অফিসে বস, কয়েক মাস যাক, তখন তো বলতে পারবো ছেলে এই করে সেই করে, তারপর বিয়ের প্রপোজাল নিয়ে যেতে পারি। তাহলে তুমি বিয়ের প্রপোজাল নিয়ে যাবে না? না, তুই যদি অফিসে বসিস তাহলে আমি প্রপোজাল নিয়ে যাব, তার আগে না। তাহলে ঠিক আছে, আমি যদি মেয়েটাকে কোনো মতে রাজি করাতে পারি বা মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তাহলে কিন্তু আমি মেয়েটাকে নিয়ে ভাগবো। তখন তুমি কিছু বলতে পারবা না। তোর কথা শুনে হাসি পাচ্ছে। তোরে করবে কোনো মেয়ে পছন্দ? তোর মতো বকাটেকে ছেলেকে কেউ ভালোবাসবে, তাও আবার দেশে মেয়ে না, পুলিশের চাকরি করা মেয়ে? বিষয়টা হাস্যকর। তুমি আমার ট্যালেন্ট জানো না আব্বু। আমি যেটা বলি, যেটা করে দেখাই। আমি মেয়েটাকে রাজি করাবো মানে মেয়েটা আমাকে ভালোবাসবে। ওকে ফাইন, তোকে যদি মেয়েটা ভালোবাসে তাহলে আমি কথা দিচ্ছি আমি নিজে মেয়েটার বাসায় তোদের দুইজনের বিয়ের প্রপোজাল নিয়ে যাব। জাস্ট 3 মাসের মধ্যে আমি তোমাকে তানহাকে পড়িয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আর যদি না পড়াতে পারিস? তানহাকে আমার জীবনের পাওয়ার 2টা মাত্র রাস্তা। প্রথম হলো তানহাকে আমার প্রেমে ফেলা, আমার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করা। আর দ্বিতীয়ত হলো তার ফ্যামিলিকে রাজি করা। যে কোনো মূল্যে হোক, আমার তানহাকে চাই মানে চাই। তুই যদি প্রথমটাতে হেরে যাস, তার মানে যদি তোর জন্য ভালোবাসা সৃষ্টি না হয়, তখন
তখন তো দ্বিতীয় রাস্তাটা বেছে নিতে হবে। তার ফ্যামিলিকে রাজি করাতে হবে। তার ফ্যামিলিকে আমি রাজি করাতে পারি, তার আগে তোকে অফিসে বসতে হবে আর আমার সব দায়িত্ব তোকে বুঝে নিতে হবে। যদিও আমি প্রথমটাতেই জিতে যাব, এই কনফিডেন্স আমার আছে। তারপর তোমার শর্তে আমি রাজি, কারণ তানাকে আমার জীবনে লাগবে মানে লাগবে। তুই যদি প্রথমটাতে হেরে যাস, মানে তানহা নামের মেয়েটা যদি তোকে না ভালোবাসে, তাহলে আমার সব দায়িত্ব তোকে বুঝে নিতে হবে। আর তোর সাথে তানহা নামের মেয়েটার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ওকে ডান, তবে তার আগে আমাকে ছোট্ট একটা বাধা টপকাতে হবে। কি বাধা? এটা তোমার জানতে হবে না। তুমি শুধু চেয়ে চেয়ে দেখো সামনে কি হয়, আর আমি কিভাবে তানাকে রাজি করাই আর আমার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করাই। ওকে দেখবো তোকে কোনো মেয়ে ভালোবাসে। তোর হাতে সময় ফার্স্ট 3 মাস। 3 মাসে যদি তানহা নামের মেয়েটাকে রাজি না করাতে পারিস তো তোকে অফিসে বসতে হবে। কথাটা মাথায় রাখিস। যদিও 100% এটাই হবে, তবুও বলে রাখলাম। হুম। রাজ আর তার আপুর সব কথোপকথন রাজের আম্মু মনোযোগ দিয়ে শুনছিল। রাজ আর তার আপুর কথা শেষ হলে রাজের আম্মু বলল, আমার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমি তোমাদের দুজনকেই বাসা থেকে বের করে দিব। আরে আম্মু হবে, তোমার পছন্দ হবে। তাহলে একদিন বাসায় নিয়ে আসিস, আমি দেখব। আগে তো রাজি করাই, তারপর না হয় বাসায় নিয়ে আসবো। তোর প্রতি আমার বিশ্বাস আছে, তুই পারবি। আমার হীরের টুকরো ছেলে। এইভাবেই তো আদর করে করে ছেলেটাকে নষ্ট করেছো। তুমি চুপ করো। 2 দিন ছেলেটা আমার জেলে ছিল, তুমি ছাড়িয়ে আনতে যাওনি, সাথে আমাকেও যেতে দাওনি। ছেলেটা আমাকে 2 দিন কি খেয়েছে, কেমন থেকেছে সেই জানি। আরে ছেলের জন্য মায়া হয়, তাই না? একমাত্র ছেলে আমার, মায়া হবে না? রাজ, তুই রুমে গিয়ে ঘুমা। 2 দিন ঠিক মতো হয়তো ঘুমাতেও পারিসনি। তুই ঘুমা, ততক্ষণে আমি তোর পছন্দের খাবার রান্না করি। এই না হলে আম্মু, লাভ ইউ। রাজ তার আম্মুর দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে উপরে চলে গেল। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে দিল এক ঘুম। এই 2 দিন রাজ ঠিকমতো একটু ঘুমাতে পারেনি। রাজের চোখে মুখে অনেক ঘুম, যার ফলে রাজ শুয়ে পড়তেই কয়েক মিনিটের মধ্যে রাজ ঘুমের রাজ্যে হারিয়ে গেল। এক ঘুমে প্রায় বিকেল 5টার সময় ঘুম ভাঙে রাজের। রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। তারপর রাজ খাবার খেয়ে বাইরে চলে এলো। রাজ 3 রাস্তার মোড়ে এসে একটা সিগারেট ধরিয়ে ভাবতে লাগলো আবির আর ফাহিমকে কিভাবে তানহার কাছ থেকে ছাড়িয়ে আনা যায়। রাজ বেশ কিছুক্ষণ ভাবার পর একটা মুচকি হাসি দিয়ে একটা গোলাপ ফুল আর একটা চিঠি নিয়ে রাজ থানার উদ্দেশ্যে হাঁটা দেয়। বেশ কিছুক্ষণের মধ্যে রাজ থানার সামনে চলেও আসে। রাজ থানার সামনে দাঁড়িয়ে আছে। রাজ গোলাপ ফুলটা আর চিঠিটা নিজের কাছে লুকিয়ে সোজা থানার ভিতরে দিল এক ভোঁতর। রাজ এক দৌড়ে থানার ভিতরে ঢুকে যায় আর তানহার টেবিলের সামনে গিয়ে হাঁপাতে থাকে। রাজকে এভাবে দৌড়ে আসতে দেখে তানহা কিছুটা বিচলিত হয়ে যায় আর অস্থির হয়ে রাজকে জিজ্ঞাসা করে, কি রে, কি হয়েছে? এভাবে দৌড়ে আসলি কেন? আর এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আবির। আবির তো এখানে। কেন, আবিরের কি হয়েছে? আবিরের দাদু খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। বাঁচবে কি না জানি না, তবে শেষবারের মতো আবিরকে একটু দেখতে চাইছে। বলিস কি? তাড়াতাড়ি আবিরকে ছেড়ে দিন। এক্ষুনি ছেড়ে দিচ্ছি। তানহার সাথে সাথে আবিরকে ছেড়ে দেয়। ফাহিমকে এখনো ছাড়ছে না। তখন রাজ করুণ সুরে বলল, ফাহিমকেও ছেড়ে দিন না। রাজের কথা শুনে তানহা কিছু বলছে না। তানহা ভাবছে ফাহিমকে ছেড়ে দিবে নাকি না। তখন তানহা ফাহিমের দিকে একবার তাকিয়ে রাজের দিকে তাকায়। তখন রাজ 2 হাত এক করে করুণ সুরে তানহার দিকে তাকিয়ে বলে, প্লিজ। ঠিক আছে, যা, ছেড়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন তাড়াতাড়ি যা 3 জনে। কই যাব? আরে গাধাহা, আবিরের দাদুর কাছে। ও তাই তো, এই চল তাড়াতাড়ি। রাজ, আবির আর ফাহিম থানা থেকে বের হতেই তানহা তার টেবিলে গিয়ে বসলো। তানহা তার টেবিলের কোনায় লক্ষ্য করলো একটা গোলাপ ফুল, সাথে একটা চিঠি।
এই গোলাপ ফুলটা আর চিঠিটা রাজ কথা বলার সময় সবার আড়ালে টেবিলের এক কোণায় রেখে দিয়েছিল। তানহা ফুলটা হাতে নিয়ে নাকের কাছে এনে ঘ্রাণ নিতে থাকে। তারপর চিঠিটা হাতে নিয়ে খুলে দেখে এটা একটা লাভ লেটার। তানহা লেটারটা পড়তে থাকে। তানহা দেখতে পায় লেটারটা তাকে নিয়েই লেখা, যেখানে তানহাকে ঘিরে কেউ একজন তার মনের সকল অনুভূতি ভালোবাসার কথা জানিয়েছে। তানহা লেটারটা পড়ে শেষ করতে দেখে শেষে রাজের নাম লেখা। তানহার আর বুঝতে বাকি রইল না লেটারটা রাজ দিয়েছে। তানহা লেটারটা আর ফুলটা যত্ন করে তুলে রাখে। মুচকি একটা হাসি দিয়ে নিজে নিজে বলল। পাগল একটা। এদিকে রাজ আবির আর ফাহিমকে নিয়ে থানা থেকে বেরিয়ে পড়ে। থানা থেকে বের হতেই আবির দিল এক দৌড়। আবিরকে এভাবে দৌড়াতে দেখে ফাহিম আর রাজ অবাক। তখন রাজ পেছন থেকে বলল। কিরে এইভাবে দৌড়ে কই যাস? আবির দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে দৌড় দেয়, কারণ তার দাদু হসপিটালে ভর্তি বলে কথা। আবির রাজের কথা শুনে দৌড়াতে দৌড়াতে বলে। আমার দাদু অসুস্থ, হাসপাতালে ভর্তি, আর তুই বলছিস কই যাচ্ছিস? আব্বে হালা, সকাল সকাল কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছিস নাকি? তোর দাদু তো সেই 2 বছর আগে পটল তুলছে, এখন কি নতুন করে বেঁচে উঠছে নাকি? রাজের কথা শুনে আবির দৌড়াতে দৌড়াতে থেমে গেল। আবির মনে করলো সত্যি তো, তার দাদু সেই 2 বছর আগে পটল তুলেছে। তখন আবির রাজের কাছে গিয়ে বলল। তাহলে তুই যে বললি আমার দাদু অসুস্থ, হাসপাতালে অ্যাডমিট আছে। আব্বে হালা, তোদের বের করার জন্য এই মিথ্যা কথাটা বললাম, এর চেয়ে ভালো আইডিয়া আর খুঁজে পেলাম না। আরে মামা, তুই আসলে একটা জিনিয়াস। তোর জায়গায় আমি থাকলে তো এরকম আইডিয়া কখনোই আমার মাথায় আসতো না। একটু পায়ে দোলা দাও গরু। পায়ে ধরে নেওয়া লাগবে না, চল এখন এখান থেকে। চল, খুব ক্ষুধা লাগছে। তারপর রাজ, আবির আর ফাহিম 3 জন রাস্তার মোড়ে চলে এলো। একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নিল। এবার বিল দেওয়ার পালা। তখন রাজ বলল। কিরে, বিল কে দেবে? কেন তুই দিবি? কারণ একটা ট্রিট তোর কাছে পাও না। কিসের টিট, কিসের পাওয়া? ওই যে পুলিশ ম্যামের সাথে লুতুপুতি করিস। আর তোদের আমি কেমনে বুঝাই? আরে তো দেখতেই পারে না, আবার প্রেম তো দূরের কথা। তাহলে কাল রাতে তোর গালে চিহ্নটা কিসের ছিল মামা? আরে তোদের তো বলেছে কুকুরের ভয়ে ওনার উপরে পড়ে গেছিলাম, তার ফলে আমার গালে হয়তো ওনার ঠোঁট লেগে গেছিল। তাহলে তোরা একে অপরকে ভালোবাসিস না? না, তবে আমার মনের কথা, ভালোবাসা, তাকে ঘিরে অনুভূতি সৃষ্টি হওয়া সব কিছুই ওনাকে জানিয়েছি। কি বলেছে? এখানে বড় একটা ঝামেলা আছে, রাস্তায় বড় একটা কাটা বসে আছে। কি ঝামেলা? বাইরে চল, তারপর বলছি। তারপর রাজ বিল দিয়ে দিল। তারপর তারা বাইরে বের হয়ে সবাই মিলে একটা করে সিগারেট ধরিয়ে নিল। সিগারেট খেতে খেতে ফাহিম বলল। মামা, কি বুঝলাম না, বল এখন কিসের কাঁটা? কাটা বলতে, তাহনাকে যখন আমার মনের কথা জানালাম, তখন তাহনা বলেছে তার বয়ফ্রেন্ড আছে। কি বলছিস মামা? মজা পাইলাম। প্রেম করার আগে ছাঁকা খেয়ে গেলি। আব্বে হালা, তোরে তো তবে তাহনার কথাটা আমার বিশ্বাস হচ্ছে না যে তার বয়ফ্রেন্ড আছে। আর তার বয়ফ্রেন্ড থাকলেও আমি তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিব, কারণ তাহনাকে আমার চাই মানে চাই। এখন কি করবি? ওরা কালকে খোঁজ লাগা, তাহনা আগে কোথায় থাকতো, ওর ফ্রেন্ড কে কে আসছিল, ওর বয়ফ্রেন্ড এর নাম কি, কোথায় থাকে, কি করে, সব A to Z আমার লাগবে। ঠিক আছে, সমস্যা নাই, কাজ হয়ে যাবে। তবে এর জন্য আবার তোরে ট্রিট দিতে হবে। টিট নিয়ে তোদের চিন্তা করতে হবে না, সব খোঁজ খবর এনে দিবি, সাথে সাথে টিট নিয়ে নিবি। ওকে, কাল বিকালে সব কিছুই পেয়ে যাবি। এখন এসব টপিক বাদ দে, ভালোভাবে আড্ডা দেওয়া যাক। তারপর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলে আড্ডা দিতে থাকে। আড্ডা দিতে দিতে প্রায় রাত্রে 10টা বেজে গেছে। 3 জনে মিলে সিগারেট টানতে থাকে। সিগারেট টানা শেষ হলেই তারা যে যার বাসায় চলে যাবে। 3 জনে মনের সুখে সিগারেট টানছে। এমন সময় আবির আর ফাহিম রাজের পিছনে কিছু একটা দেখে সিগারেট ফেলে দিল এক ভোঁতর। রাজ আবির আর ফাহিমের দিকে তাকিয়ে আছে, কারণ তারা রাজের পিছনে এমন কি দেখলো যে সিগারেট ফেলে দিল দৌড়। রাজ পেছনে তাকাতেই তার হাত পা ভয়ে কাঁপতে লাগলো।
রাজ পেছনে তাকিয়ে দেখে তানহা তার দিকে তাকিয়ে আছে অগ্নি চোখে। রাজ তানহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গেল, যার ফলে রাজের মুখে থাকা সিগারেটটা নিচে পড়ে গেল। রাজের তো প্রাণ যায় যায় অবস্থা। রাজ কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। তানহার চোখের দিকে তাকাতেও রাজের ভয় করছে। রাজ কোনো কিছু না ভেবে নিজের যান বাঁচাতে দৌড় দেওয়ার প্রস্তুতি নিলে রাজ একটা পা রাখতেই তানহা পেছন থেকে রাজের শার্টের কলার ধরে ফেললো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।